আজকে আমরা শুরু করব গোলীয় তলে আলোর প্রতিসরণ। তো এর আগে তোমাদের আমি ক্লাস 12-এর সমতলে আলোর প্রতিসরণ এবং প্রিজম সংক্রান্ত বিষয়টা আলোচনা করে দিয়েছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ সেগুলো দেখিয়ে দিয়েছি। তো বেশ কিছুদিন পর আজকে আবার তোমাদের জন্য প্রতিসরণের গোলীয় তলে আলোর প্রতিসরণ ভিডিওটা বানাচ্ছি। তোমরা আশা করি আগের ভিডিওটা সবাই কমপ্লিট করে নিয়েছো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণগুলো এবং ভালো করে বুঝে নিতে হবে, কারণ সব বইতে এই প্রমাণগুলো ঠিকভাবে সহজ উপায়ে করা থাকে না। তো সহজ উপায়ে গোলীয় তলে আলোর প্রতিসরণ যে প্রমাণগুলো আছে, মানে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, বক্রতা ব্যাসার্ধের যে সম্পর্ক, সেগুলো আমরা কি করে প্রমাণ করব সেটা আমরা দেখে নিই। আচ্ছা, তো প্রথম চলে আসি প্রধান অক্ষ। এখানে গোলীয় তল মানে উত্তল বা অবতল প্রতিসারক। তো এটা ধরলাম আমাদের, ধরো μ1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, এরকম চলে গেছে মাধ্যমটা। এটা বিভেদ তল, এটা মেরু, যেটাকে আমরা মূল বিন্দু ধরে নিই সবসময়। তো এই তলে একটা অক্ষটাকে বাড়িয়ে নিই, সুবিধা হবে আমাদের বুঝে নিতে। এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ছবিটা ক্লিয়ার আসছে? তো কোন একটা বস্তু যখন μ1 মাধ্যমে আছে, একটা ঘন একটা লঘু ধরে নিয়ে আমরা করব। এখানে ধরো অবজেক্ট আছে, অবজেক্টটা বললাম এ বা পি। পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি গিয়ে পড়লো, তার গতিপথ এটা। এবার তাহলে আপতন কোণ কোনটা? এই তলের ধরলাম বক্রতা কেন্দ্রটা এখানে, বেশি কাছে হলো, যাই হোক সেন্টার। তাহলে যদি আমাদের এটা লঘু ধরি, এটা ঘন ধরি, লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের কাছে সরে আসে, আবার এটা ঘন ধরলে অভিলম্বের দূরে সরে যাবে। তো এই দিকটাকে প্রথম ধরলাম ঘন, এদিকটাকে লঘু, উল্টোটাও আমরা করবো। তাহলে সেই ক্ষেত্রে আলোক রশ্মিটা এই যে আপতন কোণ আই, ঠিক তার থেকে বেশি কোণ করে প্রতিষ্ঠিত হবে। তাহলে এখানে একটা ইমেজ পাওয়া গেল, ইমেজ প্রতিবিম্ব কিউ লিখলাম। তাহলে এই যে কোণটা সেটা হচ্ছে আর, প্রতিসরণ কোণ। ছবিটা আসছে ক্লিয়ার? হ্যাঁ। তো এবার মনে রাখতে হবে এখানে যে রশ্মিগুলো নিচ্ছে, কি রশ্মি? উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন এখানে কাজে লাগানো হচ্ছে। মানে এটা একটু কাছে রাখলে ব্যাপারটা উচিত ছিল আঁকা। তো আঁকার সময় তোমরা খেয়াল করবে যে আপতন বিন্দুটা মেরুর কাছাকাছি না, এখানে একটা লম্ব রেখে দিচ্ছি। মানে লম্ব বিন্দুটা আর মেরু খুব কাছাকাছি অবস্থান করছে। এদিকটা প্লাস, এটা মূল বিন্দু, এদিকটা মাইনাস। আগের কনসেপ্টটি কাজে লাগাচ্ছি। তো অভিলম্বটা টেনে নিয়েছি, এটা বললাম আর। ও আর আর উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আর আর ও একই, প্রায় কাছাকাছি অবস্থান করছে। তো পিটা হলো বস্তু, তাহলে পি এখানে বস্তু, কিউ হলো প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, কারণ মিলিত হয়েছে দ্বিতীয় মাধ্যমে গিয়ে। তাহলে প্রথম এটা ঘন, দ্বিতীয়টা লঘু। ঘন থেকে লঘু থেকে অভিলম্ব থেকে দূরে সরে যায়, দেখতেই পাচ্ছি। তো ধরে নিচ্ছি এই কোণটা হলো বস্তুর যে কোণ, সেটা আলফা, প্রতিবিম্বের কোণ হলো বিটা, আর বক্রতা কেন্দ্রের কোণটা হচ্ছে গামা। ঠিক আছে? তাহলে তিনটে কোণ আমরা ধরে নিলাম। বস্তু যে কোণ করলো আলফা, প্রতিবিম্ব যে কোণ করেছে প্রধান অক্ষের সাথে সেটা হলো বিটা, আর বক্রতা কেন্দ্র কোণ করেছে গামা। ঠিক আছে? তো স্নেলের সূত্রানুসারে, তাহলে এখানে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি, কি লিখতে পারি? μ1 sin i সমান μ2 sin i, তাই লিখতে পারি আমরা স্নেলের সূত্র অনুসারে। তো এখানে কতগুলো কথা বলে দিই। ওপি বা পিআর, ও আর একটা প্রায় সেম,
এটা হচ্ছে বস্তুর দূরত্ব, এটা হচ্ছে ইউ, এটা নেগেটিভ, কেন নেগেটিভের দিকে আছে। ওসি বা সি আর, এটা হচ্ছে আর, বক্রতার ব্যাসার্ধ, এটাও নেগেটিভ। আর ও কিউ বা আর কিউ প্রায় সমান, কারণ ও আর বিন্দুটা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে নিকটে অবস্থান করবে। আপতন বিন্দুটা যদি মেরুর নিকটে অবস্থান করে তাহলে এটা হচ্ছে আমাদের ভি, এটুকুনি ভি, এটা পজিটিভ। তো আমাদের এবার প্রথম কাজ কি, আলফা বিটা গামা এর সঙ্গে আই আর এর রিলেশনগুলো একটু দেখে নিতে হবে। আগেও আমরা করেছি প্রতিফলনের ক্ষেত্রে। তো এখানে আমরা কি লিখতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ, এখানে একটা যদি নাম দিই এস, এখন ত্রিভুজ পি এস সি যদি এই যে ত্রিভুজটা নিই পিএসসি তে আলফা প্লাস আই, এই কোণটা প্লাস এই কোণটা সমান গামা, ঠিক আছে? এই দুটো কোণের যোগফল হচ্ছে গামা। আর আমাদের কি করতে হবে, আই এর মানটা বসাতে হবে। তাহলে আই সমান চলে এলো গামা মাইনাস আলফা, ওকে? আর কি পাচ্ছি, ত্রিভুজ এসসি কিউতে গামা প্লাস বিটা সমান হচ্ছে আর, এই কোণটা প্লাস এই কোণটা সমান, এটা বহিস্থ কোণ, অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে আর পেলাম এটা, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমরা কি চাইছি, আলফা বিটার আই আর আর এর মানটা বসিয়ে দিতে আলফা বিটা গামার সাপেক্ষে। সুতরাং লিখতে পারি কত, μ1 sin গামা মাইনাস আলফা সমান μ2 sin গামা প্লাস, ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হবে। এবার এটাকে যদি ভেঙে নিলে μ1 sin গামা cos আলফা মাইনাস cos গামা sin আলফা, এদিকটা হচ্ছে μ2 sin গামা cos বিটা প্লাস cos গামা sin বিটা। এবার উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ উভয় ক্ষুদ্র হয়। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আই আর ক্ষুদ্র, সুতরাং মানে কি, এই বিন্দুটা যদি খুব কাছে চলে আসে, চিন্তা করে দেখো, তাহলে কিন্তু যত এস আর ও এরা যত নিকটে থাকবে তত কিন্তু আলফা বিটা গামা গুলো, অর্থাৎ আলফা বিটা গামা প্রত্যেকেই ক্ষুদ্র। এবার থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান থিটা, কস থিটা হয় 1। তার মানে এখানে আমরা লিখতে পারি আমরা μ1 sin থিটা থিটা cos থিটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে গামা, এটা হয়ে গেল 1 মাইনাস আলফা সমান μ2, দিস ইজ গামা প্লাস বিটা। cos গুলো 1 হয়েছে, sin গুলো থিটা হয়েছে। এবার থিটা ক্ষুদ্র হলে tan থিটা সমান থিটা হয়, তার মানে আমরা অতএব এখানে পাচ্ছি আবার tan আলফা সমান কত, pr sr বাই pr সমান আলফা, tan বিটা পাচ্ছি sr বাই r কিউব সমান তাহলে বিটা। আর tan গামা পাচ্ছি, tan গামা কত পাচ্ছি, sr বাই cr সমান গামা, ওকে? তাহলে tan আলফা tan বিটা, থিটা যেহেতু ছোট তাই tan আলফা সমান কি, tan বিটা সমান কি, tan গামা মানে কি, tan আলফা সমান, তাহলে আলফার মান পেয়েছি, বিটার মান পেয়েছি, গামার মানটা পেয়ে গেছি। এবারে এই যে মানগুলো পেলাম সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো, লাস্ট যে সমীকরণ আমরা পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারি, এখানে লিখছি
অতএব μ1 ইনটু দেখো গামা কত এসছে SR বাই CR মাইনাস আলফা কত এসছে SR বাই PR μ2 গামা কত এসছে SR বাই CR বিটা কত এসছে SR বাই QR তাহলে SR গুলো কাটছে তাহলে μ1 CR এর ভ্যালু কত মাইনাস R PR এর ভ্যালু কত মাইনাস U তাহলে এটা প্লাস হয়ে গেল আচ্ছা SR গুলো কেটে CR এর ভ্যালু কত মাইনাস R আর QR এর ভ্যালু কত QR মানে হচ্ছে প্লাস B ওকে মানগুলো বসিয়ে দেওয়া হলো সাইন কনভেনশন অনুসারে যে ভ্যালুগুলো আমাদের আসছে মনে রাখবো রশ্মিটা উপাক্ষীয় তারপরে আপতন বিন্দু এবং মেরু উভয় খুব নিকটাবস্থিত এবং এখানে কন্ডিশন কি মেরুকে মূল বিন্দু হিসেবে ট্রিট করা হচ্ছে তার ডান দিকটা প্লাস কোঅর্ডিনেট বাঁ দিকটা মাইনাস কোঅর্ডিনেট আগের প্রমাণগুলোর মতন তাহলে আমরা এবার এখান থেকে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কি পেয়ে যাচ্ছি μ2 by v minus μ1 by u সমান এটা এই সাইডে নিয়ে তাহলে দ্যাট ইজ μ2 minus μ1 by r তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো এবং খুব সহজ উপায়ে আমরা প্রমাণটা করে ফেললাম গোলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যমদ্বয় প্রতিসরাঙ্ক এবং বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের যে গোলীয় তল তার বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক যখন একটা অবতল প্রতিসারকের ওপর ঘন থেকে লঘু মাধ্যম আলোকে প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো প্রমাণটা আমরা কমপ্লিট করলাম এরপর আমরা যদি মাধ্যমটাকে উল্টে দিই সেটা আমরা দেখে নেব যদি এবার মাধ্যমটা উল্টে যায় প্রথমটা কমপ্লিট হলো যে এভাবে আমরা করলাম এভাবেই তোমরা করবে যদি এদিকটা হয় লঘু এদিকটা হয় ঘন তাহলে ছবিটা কেমন হবে মুসলিম আমরা যদি কিছু যেগুলো লেখার আমরা নামগুলো একরকম দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার চলে আসে এদিকটা হচ্ছে লঘু এদিকটা ঘন আলো গিয়ে পড়লো এটা ছিল এ নাকি জানো পি ছিল পিটা বস্তু আপতন বিন্দু এটা হচ্ছে মেরু আপতন বিন্দুতে তাহলে অভিলম্ব টেনে নি আলোর গতিপথ ছিল এটা তাহলে কি হবে অভিলম্বের কাছে সরে আসবে আর এটা যাচ্ছিল এই পথে যাচ্ছিল তাহলে অভিলম্বের কাছে সরে আসবে আগে এদিকে কি ছিল তাহলে এইটা হচ্ছে এখন আর অবিলম্বের সঙ্গে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে আর এই কোণটা মানে এই কোণটা হচ্ছে আর তাহলে সেখানে এই ম্যাচটা কোথায় হবে এটা কোথা থেকে আসছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে আলোক রশ্মিটা এই বিন্দু থেকে কিউ থেকে বেরিয়ে আসছে ইমেজ হলো এটা ভার্চুয়াল ইমেজ অসৎ বিম্ব এদিকটা হচ্ছে ঘন মাধ্যম লঘু লঘু থেকে আসলে অবিলম্বের কাছে সরে আসে অবিলম্বের কাছে সরে আসছে এটা হচ্ছে এস এখানে লম্ব টেনে নিই লম্বের নাম ছিল আর ওকে তো এই হচ্ছে যখন আলোক রশ্মি ঘন থেকে আমাদের লঘু থেকে ঘন মাধ্যমে রূপটা করে ফেললাম ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তখন ছবিটা এরকম হবে তাহলে মনে হচ্ছে কি আলোটা যেন বেরিয়ে আসছে কোথা থেকে কিউ থেকে তাহলে পিটা হচ্ছে পি হলো বস্তু কিউ হলো অ্যাকচুয়ালি অসৎ বিম্ব আচ্ছা তাহলে আমরা করে ফেলি ওসি সমান তাহলে আর ঠিক আছে
আচ্ছা, ওপি সমান পিআর সমান ইউ, অবশ্যই নেগেটিভ, প্লাসের দিক মাইনাসের দিক। আর কি আছে, ও কিউটা কত, এখানে ও কিউটা এদিকে চলে এসেছে, তাহলে মাইনাস উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এগুলোই হবে, ট্যান আলফা ট্যান বিটা ট্যান গামা, নামগুলো যেহেতু এক দিয়েছি। আচ্ছা, তাহলে স্নেলের সূত্র থেকে আমরা কি লিখতে পারি, প্রত্যেকটা প্রমাণ আমরা বুঝে নেব। উত্তল এর ক্ষেত্রেও আমরা দেখব উত্তল প্রতিসারক হলে কি হয়, এটা অবতল ধরে আমরা করছি। তারা লিখতে পারি কত, μ1, তাহলে এক্ষেত্রেও স্নেলের সূত্রানুসারে μ1 sin i সমান μ2 sin i। ওকে, তো এবার দেখি, তাহলে আমাদের এবার ভাঙতে হবে। তাহলে এখানে দেখি কি প্রমাণ আসছে। তাহলে এটা ছিল আলফা, অবজেক্টের কোণ আলফা, ইমেজের কোণ বিটা, এটা গামা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যদি আমরা পি এস সি ধরি, ত্রিভুজ পি এস সি, এই কোণটা পুরোটা আই। আচ্ছা, এটা যদি আমাদের আর হয়, এই কোণটা আর হয়, তাহলে এই কোণটা আর হবে, ভেতরটুকুনি আর হবে আমাদের বিপ্রতীপ কোণ। তাহলে ত্রিভুজ পিএসসি পুরোটা নিয়েছি, তাহলে সেখানে পেলাম আলফা প্লাস আই সমান গামা, তাহলে আই সমান গামা মাইনাস আলফা, মোস্ট প্রবাবলি এটাই এসেছিল। এগেন ত্রিভুজ কোণটা নেবো এবার 8 টাকা নিতে, তাহলে কিউএসসি হচ্ছে বিটা প্লাস আর সমান গামা, তাহলে আর ইকুয়ালস টু গামা মাইনাস বিটা, এটা 1, এটা 2, এটা 3, তাহলে আর এর মান পেয়ে গেলাম গামা মাইনাস বিটা। মানটা বসিয়ে দেবো, আবার ভেঙে দেবো যেভাবে করছি। তো তাই যদি হয় তাহলে μ1 sin গামা মাইনাস আলফা সমান μ2 sin গামা মাইনাস বিটা। তাহলে μ1 sin গামা cos আলফা মাইনাস cos গামা sin আলফা সমান μ2 sin গামা cos বিটা মাইনাস sin বিটা cos গামা। তাহলে আবার ক্ষুদ্র হলে কন্ডিশনটা একই আছে, এই জায়গাটা একই, আমি চেঞ্জ করে নিলাম। তাহলে μ1 গামা মাইনাস আলফা সমান μ2 গামা মাইনাস বিটা, cos গুলো 1, থিটা ক্ষুদ্র হলে cos থিটা 1, sin থিটা থিটা বসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে গামাটা কত, তাহলে গামাটা বসিয়ে দিই SR বাই CR, দেখে নিই একবার গামাটা আসছে কিনা। হ্যাঁ, SR বাই CR, তাহলে μ1 ইনটু SR বাই CR মাইনাস আলফা কত, SR বাই PR μ2 গামা কত, SR বাই CR, বিটা কত, SR বাই QR। তাহলে আমরা এখানে এবার SR গুলো কেটে যাচ্ছে, তাহলে এখানটা আমি লিখি এবার। তাহলে μ1 1 by CR minus 1 by PR সমান μ2 1 by CR minus 1 by QR। মানগুলো বসাতে হবে, CR কত, মাইনাস আর, PR কত, PR হচ্ছে that is এটা প্লাস হয়ে যাবে, মাইনাস আর কিউআরটা কত, কিউআরটা হচ্ছে আমাদের, তাহলে এটা প্লাস হয়ে গেল। তাহলে সাইড চেঞ্জ করলে
মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, এটাই সব সময় আসবে সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ওকে, তাহলে অবতল প্রতিসারকের ক্ষেত্রে ঘন থেকে লঘু এবং লঘু থেকে ঘন দুটো প্রমাণই আমরা করে ফেললাম। এরপর চলে যাব আমরা উত্তল প্রতিসারকের ক্ষেত্রে কি হয় সেটা আমরা এরপর দেখে নেব। প্রমাণ দুটো আমরা শিখে নিলাম, খুব সহজ উপায় আমরা করতে পারছি। উত্তল প্রতিসারকের ক্ষেত্রে প্রথম ধরি দিকটা লঘু, দিকটা ঘন। কোন একটা অবজেক্ট আছে পি, এটা মূল বিন্দু, কালো দিয়ে করলাম, মানে মিউ ওয়ানটা ছোট মিউ টু বড়। লঘু ঘন দেখলে এরপর ঘন লঘু দেখো, বস্তুটা হচ্ছে লঘু মাধ্যমে আছে, তাহলে এই সেন্টারটা এরকম জায়গায় থাকবে। সেন্টার, বক্রতা কেন্দ্র, আপতন বিন্দু এস, এইটা কোন আই, আলোটা এদিকে যাচ্ছিল, আলোটা এদিকে যাচ্ছে, লঘু থেকে ঘনতে আসলে অবিলম্বের কাছে সরে আসে, তাহলে আলোটা এদিকে যাচ্ছিল, তাহলে এদিকে বেরিয়ে যাবে। কিউটা প্রতিবিম্ব, তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে এটা, এই কোণটা প্রতিসরণ কোণ। লঘু থেকে ঘনতে আসলে অবিলম্বের কাছে সরে আসে, এই পথে যাচ্ছিল, তাহলে এদিকে বেঁকে যাবে। যদি এদিকটা লঘু হতো তাহলে এই সাইডে চলে যেত, তখন ইমেজটা এরকম জায়গায় হতো। তাহলে এখানে কোনটা কি, এইটুকুনি হচ্ছে ইউ, নেগেটিভ। আমি আর নেগেটিভ পজিটিভ লিখছি না, তোমরা দেখেই বুঝতে পারবে এদিকটা প্লাস, এদিকের গুলো মাইনাস। আচ্ছা, এটা ভি, ভির কিউটা হলো প্রতিবিম্ব, এটা হলো বক্রতা ব্যাসার্ধ আর, এই কোণটা আলফা, এটা লম্ব টেনে নিতে হবে, অভিলম্ব, অভিলম্ব হচ্ছে লম্ব টানছি প্রমাণের জন্য আর, অবজেক্টের কোণ বিটা, সেন্টারের কোণ গামা। তাই উত্তল প্রতিসারকের ক্ষেত্রে ছবিটা আমরা এঁকে ফেললাম। তো আমরা একটু শর্টে করবো এবার। তাহলে এখানে সদ্বিম্ব, তাহলে আমরা সদ্বিম্ব বলবো, কারণ আলোক রশ্মিটা মিলিত হয়েছে প্রধান অক্ষের উপর। তাহলে দেখো যেটা ঘটনা, তাহলে মিউ ওয়ান এক নম্বরটা করছি, যখন লঘু থেকে ঘন, আগে দুটো করেছি, এটাও দুটো করবো। তাহলে মিউ ওয়ান সাইন আই সমান মিউ টু সাইন আই। তো আমরা যদি এবার চলে আসি ত্রিভুজ পিএসসি, এই যে ত্রিভুজটা, তাহলে এটা বহিস্থ কোণ, এই দুটো অন্তঃস্থ কোণ, তাহলে আলফা প্লাস গামা সমান আই। ত্রিভুজ পিএসসি থেকে পাচ্ছি আলফা প্লাস গামা ইকুয়ালস টু আই। আর ত্রিভুজ এসসি কিউতে, মানে এস সি কিউ, এই যে ত্রিভুজটা, সেখানে বিটা প্লাস আর ইকুয়ালস টু গামা, দেন আর ইকুয়ালস টু গামা মাইনাস বিটা। এটা এক, এটা দুই, এটা তিন। তাহলে অতএব মিউ ওয়ান সাইন আলফা প্লাস গামা সমান মিউ টু সাইন গামা মাইনাস বিটা। ঠিক আছে, একই রকম কন্ডিশন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপতন বিন্দুটা মেরুর নিকটে অবস্থিত, যেহেতু কথা লিখেছি, যেহেতু উপাক্ষীয় রশ্মির সাপেক্ষে আপতন বিন্দু মেরুর নিকটে অবস্থিত। এই কথাটা সবগুলোর ক্ষেত্রে লিখবে, আমি এটাতে লিখে দিচ্ছি।
অতএব আলফা বিটা গামা প্রত্যেকেই, চিন্তা করে দেখো, যত এটা কাছে আসবে এটা যত এদিকে যাবে অ্যাঙ্গেলটা বাড়বে, যত নিচে নামবে কিন্তু অ্যাঙ্গেলটা কমবে। তার মানে উপাক্ষীয় রশ্মি মানে আপতন বিন্দুটা মেরুর খুব নিকটে, তার মানে ক্ষুদ্র আপতন কোণ করে আপতিত হচ্ছে, এবং সেক্ষেত্রে আলফা বিটা গামা প্রত্যেকেই ক্ষুদ্র হবে। ব্যাপারটা খুব ইজি, কারণ আমাদের এখানে আলফা গামা যোগ করে আই হচ্ছে, আপতন কোণ ক্ষুদ্র মানে আলফা গামা দুটোই ছোট। ওকে, আবার এখানে গামা থেকে বিটা বিয়োগ করছি, গামা তো ক্ষুদ্রই, তার থেকে বিটা বিয়োগ করছি মানে বিটা আরো ক্ষুদ্র করে আর পাচ্ছি। ওকে, তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, মানে tan আলফা সমান আলফা, tan বিটা সমান বিটা, tan গামা আর sin থিটা সমান থিটা, cos থিটা 1। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছে, আমি স্টেপ জাম্প যদি করি cos গুলো 1 হওয়াতে আমরা পেয়ে গেলাম μ1 আলফা প্লাস গামা সমান μ2, মানে এটাকে যদি তোমরা কিন্তু লিখবে, ভেঙে লিখবে, আমি একটা স্টেপ জাম্প করলাম cos গামা 1 আর cos আলফা 1, তাহলে এটাই পুরো থাকবে sin আলফাটা আলফা, cos আর sin গামাটা গামা। সিমিলারলি এদিকেও তাই। আশা করি বুঝতে পেরে গেছে আগেরগুলোর মতনই। তাহলে আলফা কত বসবে ছবি থেকে এবার বসাবো, ট্যান দিয়ে লিখলাম না, তোমরা প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লিখতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, তোমরা সুন্দর করে লিখবে। প্রথমটা যেমন করে লিখে দিয়েছি, যুক্তিগুলো তিনটে মিলিয়ে ঠিক করে বুঝে নিতে হবে। ট্যান আলফা কত, ট্যান বিটা কত, ট্যান গামা কত সমান আলফা কেন, এই কথাটা লিখে দিতে হবে। আপতন বিন্দুটা মেরুর নিকটে অবস্থিত, তাই এখানে প্রত্যেক কোণগুলোই ক্ষুদ্র হবে। এই কোণটা যত, এই আপতন বিন্দু যত এখানে আসবে, এখানে আসলে দেখো অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, যত কাছে আসবে অ্যাঙ্গেলটা কমে যাবে। যদি এসটা যদি এখানে গিয়ে পড়ে তাহলে প্রত্যেকটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে যত দূরে যাবে অ্যাঙ্গেলগুলো বাড়বে। আবার যেটাকে বলা হচ্ছে প্রান্তিক রশ্মি, মানে প্রতিসারকের প্রান্তে গিয়ে পড়বে বা অক্ষাবসারী রশ্মি, মার্জিনাল রে। বাট ফর প্যারাক্সিয়াল রে আলফা বিটা গামা মাস্ট বি স্মল অ্যাঙ্গেল, এগুলোকে স্মল অ্যাঙ্গেল বা ক্ষুদ্র কোণ অবশ্যই হতে হবে, তাছাড়া হবে না। যত বুঝতেই পারছি এই কোণ যত এটা কাছে আসবে তত কমবে, দূরে গেলে এটা যত কাছে আসবে ও সব ভাগগুলো কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে, তত ইনক্লাইনেশন অ্যাঙ্গেলগুলো কমতে থাকবে, আলফা বিটা গামা কমতে থাকবে। ওকে, তাহলে আলফার মান বসাবো। tan আলফা কত, tan আলফা হচ্ছে SR বাই PR। পরিষ্কার করে সম্পূর্ণ লিখবে, ভেঙে নেবে, আমি আগে এটা তার লিখলাম না। প্লাস গামা কত, তাহলে SR বাই CR μ2 SR বাই CR, বিটা কত SR বাই QR। ওকে, তাহলে SR গুলো কেটে গেল, SR গুলো কেটে যাচ্ছে, তাহলে আমাদের যেটা পড়ে থাকলো মুছে দিলাম। তাহলে μ1 এটার পর লিখছি 1 বাই PR প্লাস 1 বাই CR 1 বাই CR মাইনাস 1 বাই Q। PR টা কত, মাইনাস Q, তাহলে μ1 ইন্টু 1 বাই মাইনাস Q। CR কত, প্লাস R μ2, CR কত R মাইনাস QR কত, QR মানে প্লাস B, মানে মাইনাস আছে তাহলে মাইনাস কি দিলাম, তাহলে সাইড চেঞ্জ করলে μ2 বাই V, আবার সেই একই রিলেশন μ1 বাই U সমান μ2 মাইনাস μ1 বাই R। তাহলে উত্তল প্রতিসরকে আলোক রশ্মি যখন লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হবে, তার ক্ষেত্রেও গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে UVR এবং মাধ্যমের দুটি প্রতিসরণের যে সম্পর্ক সেটা আমরা পেয়ে গেলাম। এটা হলো তাহলে যখন উত্তল প্রতিসরকে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হবে, এবং এই প্রমাণের লাস্ট প্রমাণ যখন আলোক রশ্মি এখানটা হয়ে ঘন মাধ্যম থেকে বস্তু ঘন মাধ্যমে আর ইমেজ লঘু মাধ্যমে চলে যাবে। দেখি সেটা লাস্ট এই চারটি প্রমাণে। ছবিটা আমরা বারবার মুছেই করতে হচ্ছে, কারণ এর মধ্যে আমরা আঁকতে পারবো না, আর কন্ডিশন তো চেঞ্জ হবে না। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ প্রত্যেকেই ক্ষুদ্র, তার জন্য যে কোণগুলো উৎপন্ন হচ্ছে একটা দেখিয়ে দিই বিষয়টা আরো ব্যাপারটা। ধরো এখানে অবজেক্ট আছে,
আপতন বিন্দুটার কাছে নিলাম, এখানে দেবো। দেখো যত কাছে আসতে অ্যাঙ্গেলটা করে গেল, দিস ইজ আলফা। তো এর সেন্টার আছে, কোনো একটা জায়গায় সেন্টার আছে, তার উপরে সেটা দিকে যাচ্ছিল, তাহলে এইটা হচ্ছে আই। তাহলে এটা যদি আমাদের ঘন হয়, এটা লঘু হয়, মানে μ1টা বড় μ2 ছোট, তাহলে অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে, তাহলে যা ইমেজটা তৈরি হচ্ছে এখানে, তাহলে এই কোণটা হচ্ছে আর। তাহলে এটা আলফা, অবজেক্ট হচ্ছে ইমেজে বিটা, সেন্টারে গামা, প্লাস মাইনাস। ওকে, তাহলে আলোক রশ্মি যখন ঘন থেকে লঘু মাধ্যমে উত্তর প্রতিসরকে আপতিত হবে এবং প্রতিসৃত হবে, সেক্ষেত্রে ইমেজ অসৎ বিম্বকরণ এই সাইডে, তাহলে অ্যাঙ্গেলটা বিটা, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর। দেখো এখানে লম্ব টানলে দেখো প্রায় মেরু আর আর একই জায়গায় চলে এসছে, যদি আমরা আপতন বিন্দুটাকে এইভাবে আঁকি। ওকে, তাহলে আপতন বিন্দু যদি মেরুর কাছে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখো ও আর আর প্রায় একই জায়গায়, যত আমরা সাইডের দিকে যাব, যত আপতন বিন্দুটা এইদিকে সরবে, তত অ্যাঙ্গেলগুলো বাড়বে। তার মানে উপাক্ষীয় রশ্মি মানেই তো আপতন বিন্দু আর মেরু নিকটে অবস্থিত, সেই কারণে এখানে ও আর আরটা সেম পয়েন্ট, অ্যাঙ্গেলগুলো অবশ্যই ক্ষুদ্র। তো এর ক্ষেত্রে আমরা এবার আসি আমাদের যেগুলো কাজ। তাহলে বস্তু যখন ঘন মাধ্যমে আছে, সেই ক্ষেত্রে কি হবে, সেটা লাস্ট এই টাইপের যে প্রমাণ গোলীয় তলে প্রতিসরণে, এই ক্ষেত্রেও একই সূত্র আমরা ফিরে পাই কিনা সেটাই দেখব। অবশ্যই আসবে, কারণ এটা কমন রিলেশন গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে। ছবিটা বড় করেও দেখো, এটা তোমরা বুঝতে পারবে, আঁকবে ঠিক করে, অভিলম্বটা খেয়াল রাখবে। তোমরা আঁকার সময় একটু দূরে আঁকবে এবং বলে তুমি মুখে উপাক্ষীয় রশ্মি, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে 2 নম্বর, তাহলে μ1 sin i, অ্যাকচুয়ালি এটা 4, উত্তরের ক্ষেত্রে 2 সমান μ2 sin i। আমরা অ্যাঙ্গেলটা কোন মাধ্যমে মাপছি সেটা আমাদের বুঝে নিতে হবে, এই করতে হবে। তাহলে μ1 sin i সমান μ2 sin i। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো ত্রিভুজ যদি, এটা বস্তু, কিউটা প্রতিবিম্ব অসৎ, যদি SPC, তাহলে এখানে এই দুটো অন্তস্থ, মানে আলফা প্লাস গামা সমান আই, আলফা প্লাস গামা সমান আই, আর বিটা প্লাস ত্রিভুজ যদি আমরা নিই SQC, বিটা প্লাস গামা সমান আর। আটটা বহিস্থ কোণ, এই ক্ষেত্রে ত্রিভুজ SPC এর ক্ষেত্রে আইটা বহিস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, সেই নিয়ম কাজে লাগবে। তাহলে আমরা বার করে নিলাম। তাহলে μ1 sin আলফা প্লাস গামা সমান μ2 sin বিটা প্লাস গামা। ওকে, তাহলে এখানে কোনটা কোনটা পজিটিভ, 8টা পজিটিভ, মানে বক্রতা ব্যাসার্ধ প্লাস ইউভি দুটোই মাইনাস, দুটোই মাইনাসের দিকে আছে। তাহলে কন্ডিশন অনুসারে μ1 আলফা প্লাস গামা ভেঙে নিয়ে করবে তোমরা, আমি একটা লাইন করলাম না, μ2 বিটা প্লাস গামা। তাহলে আলফা কত, tan আলফা কত আসছে আমাদের SR/PR, একই মান, একই নাম দিয়েছি আমরা, তার জন্য মানটাও এক আসছে, SR/PR একই মান আসছে। গামা হচ্ছে SR/RC বা SR/CR, μ2, বিটা হচ্ছে SR/QR, আর SR/CR। তাহলে μ1 SR গুলো কেটে গেছে, PR এর ভ্যালুটা কত বসাবো, তাহলে 1 বাই লিখেই নি, 1/PR প্লাস 1/CR μ2 1/QR প্লাস 1/CR। একটু ছোট করে করছি, তোমরা লিখে নিয়ে
নম্বরের অবশ্যই 3 নম্বরের প্রমাণ হিসেবে খুব আসে প্রমাণগুলো। গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে উত্তল প্রতিসরক অবতল প্রতিসরক এটা বলে দেবে, বলে দিয়ে প্রমাণ করতে দেবে। মাধ্যমটা নাও বলতে পারে, যে কোনো একটা প্রমাণ। উত্তলের ক্ষেত্রে দুটো দেখালাম, অবতলেও দুটো দেখিয়েছি আমি। তাহলে পি আরটা হচ্ছে মাইনাস ইউ, সি আরটা হচ্ছে ওইদিকে মানে প্লাস আর, কিউ আরটা এ সাইড তাহলে মাইনাস বি প্লাস আর। তাহলে সাইড চেঞ্জ করে দিলে আমাদের মিউ 2 বাই বি মাইনাস এই একই প্রমাণ চলে আসছে মিউ 1 বাই আর ইউ মিউ 2 মাইনাস মিউ 1 বাই। আমাদের যে প্রমাণ আমরা করতে চাইছি না, প্রমাণটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবং গোলীয় তলের প্রতিসরণের যে 4টে প্রমাণ গোলীয় তলের ক্ষেত্রে কেমন হবে সেটা আমরা দেখে নিলাম। এরপর আমরা যেটা করব, গোলীয় তলের দুই মুখ্য ফোকাস, মানে প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস। তো ধরো কোন একটা অবতল প্রতিসরকের ক্ষেত্রে আর একটা উত্তল প্রতিসরকের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস কি? এদিকটা হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন, সেই হিসাবে আমরা ছবিগুলো আঁকছি। তো অবতল প্রতিসরকের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুগামী, প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ, এটি বিন্দুগামী ছিল। তাহলে প্রধান অক্ষের উপর অবস্থিত কোন নির্দিষ্ট বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ গোলীয় প্রতিসরক অবতল প্রতিসরকে প্রতিষ্ঠিত হয় যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, সেক্ষেত্রে সেই বিন্দুটাকে, যে বিন্দুগামী সেটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। এবং মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, মানে গোলীয় তলের কেন্দ্র এবং ফোকাস বিন্দু যে দূরত্ব, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। আর তাহলে এর ক্ষেত্রে এটা প্রথম মুখ্য ফোকাস হলো। তাহলে পিএফটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব। তাহলে কি দাঁড়ালো? অবতল প্রতিসরকের ক্ষেত্রে মেরুতে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন কোন একটা বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ গোলীয় তলে প্রতিষ্ঠিত হয়ে যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে, যে বিন্দুগামী হবে সেটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। উত্তলের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ প্রতিষ্ঠিত হয়ে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তখন সেই বিন্দুটাকে বলা হচ্ছে উত্তল প্রতিসরকের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস। মানে পিএফটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস দূরত্বটাকে F1 দিয়ে প্রকাশ করব। এটা μ1 মাধ্যম, এটা μ2 মাধ্যম, এই ক্ষেত্রে এটা μ1 মাধ্যম, এটা μ2 মাধ্যম। তাহলে কি হলো? একটা বিন্দুগামী রশ্মি গেল, গিয়ে সমান্তরাল হয়ে গেল অবতলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে একটা বিন্দু থেকে নির্গত হয়ে তারা সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলো, এটা হচ্ছে উত্তল প্রতিসরকের ক্ষেত্রে। এবার যদি দ্বিতীয় মুখ্য ফোকাস ভাবি, অবতল প্রতিসরকের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আসে, এসে প্রতিষ্ঠিত হয় যদি কোনো নির্দিষ্ট একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুটাকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে অবতল প্রতিসরকের ক্ষেত্রে কি হচ্ছে? সমান্তরাল রশ্মিগুচ্ছ এলো, এসে একটা বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে F2 হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। এবং এই ক্ষেত্রে PF2টাই হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস
দূরত্ব, এটাকে আমরা f2 দিয়ে প্রকাশ করব, আগে ছিল f1। আবার উত্তলের ক্ষেত্রে যদি সমান্তরাল ভাবে এসে পড়ে, দুটোই দেখাই, এতক্ষণ দুটোই দেখাচ্ছি। যখন সমান্তরাল প্রধান অক্ষে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলো, দিয়ে তারা প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হবে সেটা এর ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা μ2, এটা μ1, এটা লঘু, এটা বর্গ। সিমিলারলি এদিকটাই μ1, এটা μ2। তাহলে এটা হচ্ছে এর ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস উত্তল প্রতিসারকের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রে সমান্তরালভাবে এসে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হলো সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। আর এর ক্ষেত্রে যেখান থেকে শুরু করে গিয়ে সমান্তরাল হলো প্রথম মুখ্য ফোকাস। এখানে যে বিন্দুগামী হয়ে সমান্তরালে পরিণত হলো প্রথম মুখ্য ফোকাস, আর সমান্তরালে এসে যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে দ্বিতীয় মুখ্য ফোকাস অবতল প্রতিসারকের ক্ষেত্রে। তো প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞা অনুসারে আলোটা আসছে আমাদের একটা বিন্দুগামী, দিয়ে সেখান থেকে প্রতিষ্ঠিত হয়ে সমান্তরাল, তার মানে ইউটা হচ্ছে f1, বস্তুটা কোথায় আছে, এই ক্ষেত্রে f1 দূরত্বে আছে, এটুকুনি আমরা f1 বলতে পারি। এই ক্ষেত্রে তাহলে কি, প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে ইউ, যেটা সেটা হচ্ছে f1, আর প্রতিবিম্ব সমান্তরাল, তার মানে ইনফাইনাইট, ভিটা হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, তো সেইগুলো আসা যাক এবার। তাহলে আমরা একটু গোলীয় তলের প্রতিসরণের যে সূত্র পেয়েছি সেখান থেকে আসি। তো আমরা একটু আগে পেলাম μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r। তো প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞা অনুসারে তাহলে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু বা কোনো বিন্দুতে গামী অভিসারী, তার মানে অনুসারী, ইউটা হবে f1, ফোকাসে বস্তুটা আছে বা ওই বিন্দু থেকে ওই বিন্দু গামী, আর প্রতিবিম্ব সমান্তরালে পরিণত হচ্ছে, তাহলে ভিটা হবে ইনফাইনাইট। ভিটা তাহলে ইনফাইনাইট হয়ে যাচ্ছে এক্ষেত্রে। কেন, এখানে বস্তুটা হয় ফোকাসে থাকছে কিংবা কোথায় চলে যাচ্ছে, ফোকাস থেকে অবস্থিত হচ্ছে, ওই ফোকাস বিন্দু গামী হচ্ছে কিংবা ফোকাস থেকে আলোটা বের হচ্ছে, দিয়ে সমান্তরালে পরিণত হচ্ছে, তার মানে ফাইনাল ইমেজটা তৈরি হবে ইনফাইনাইটে। তাহলে এই দুটো কন্ডিশন যদি আমরা বসিয়ে দিই, তার মানে μ2/ইনফাইনাইট সমান μ1/f1 সমান μ2 মাইনাস μ1/r, 8টা বক্রতার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এটা 0 হয়ে গেল, এটা আমাদের 0 চলে এলো। তাহলে এখান থেকে f1টা চলে আসছে মাইনাস μ1r বাই μ2 মাইনাস μ1। ওকে, তাহলে f1 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম মাইনাস μ1/r বাই μ2 মাইনাস μ1। সিমিলারলি দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে বস্তু আলোটা কোথা থেকে আসছে, সমান্তরাল থেকে আসছে, তাহলে ইউটা হচ্ছে ইনফাইনাইট, মিলিত হচ্ছে ফোকাসে বা ফোকাস থেকে অবস্থিত, তাহলে ইমেজটা তৈরি হচ্ছে কোথায়, ইমেজটা তৈরি হচ্ছে ফোকাসে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে, দ্বিতীয় মুখ্য ফোকাস যখন আমরা ভাববো তার ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে ইনফাইনাইট আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে। তার মানে আমাদের এই ক্ষেত্রে ঘটনাটা ঠিক উল্টো, আগেরটা ঠিক উল্টো ঘটনা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা অনুসারে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, তার মানে প্রতিবিম্ব বস্তু আছে ইনফাইনাইট আর তারা মিলিত হচ্ছে ফোকাসে বা ফোকাস থেকে অপসৃত হচ্ছে, তার মানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে। তাহলে এইখান থেকে আমরা যদি বসিয়ে দিই, তাহলে μ2/f2
মাইনাস মিউ ওয়ান বাই জি ইনফাইনাইট সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। তাহলে এখান থেকে f2 পেয়ে গেলাম, f2 সমান চলে গেল, f2 কত চলে আসছে আমাদের, তাহলে মিউ টু আর, এটা এই সাইডে, এটা হলো 0, which is mu 2 r by mu 2 minus e। তাহলে দ্বিতীয় মুখ্য প্রকাশ এবং প্রথম মুখ্য প্রকাশ এই দুটো যে সূত্র আমরা পেতে পারি সেটা আমরা লিখে ফেললাম এবং কিভাবে এলো সেটা দেখতে পেলাম। তো এবার কোনো নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধের গোলীয় তলের ক্ষেত্রে যদি আমরা f1 f2 এর মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, তো আমরা যদি এখান থেকে যদি ব্যাসার্ধটা বক্রতা ব্যাসার্ধটাকে নির্দিষ্ট ধরে নিই, একটাই তলের প্রথম এবং দ্বিতীয় মুখ্য প্রকাশের সম্পর্ক কি সেটা আমরা যদি দেখি তাহলে কি পাচ্ছি দেখে নাও। তাহলে f1 f2 মানটা লিখে রাখলাম কারণ আমাদের এটা কাজে লাগবে। নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় তলের সাপেক্ষে গোলীয় তলের ক্ষেত্রে আমরা চাইছি কি প্রথম এবং দ্বিতীয় মুখ্য প্রকাশের সম্পর্ক। তাহলে প্রথম থেকে আমরা আর পাচ্ছি, দেখো আরটা কত আসছে, প্রথমটা থেকে আর পাচ্ছি, প্রথম মুখ্য প্রকাশের সূত্র থেকে আসছি আমরা পাচ্ছি এটা কত, f1 into mu1 minus mu2, f1 into mu1 minus mu2 by mu1, তাই আসছে এটা মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে mu1 minus mu2 into f1 by mu1। সিমিলারলি দ্বিতীয় থেকে আমরা পাচ্ছি r সমান f2 into mu2 minus mu1 by mu2। তাহলে যেহেতু বক্রতা ব্যাসার্ধটা নির্দিষ্ট তাহলে দুটো r সমান, তাহলে অতএব f1 mu1 minus f2 f1 mu2 by mu1 সমান f2 mu2 minus f2 mu1 by mu2, দুটো ব্যাসার্ধ সমান করলাম, গুণ করে নিয়ে আমি লিখলাম। তাহলে কোণাকুণি গুণ করলে কত আসছে, বা f1 mu1 mu2 minus f1 mu1 mu2 না mu2 স্কয়ার, সরি এটা দিয়ে mu2 দিয়ে গুণ হচ্ছে, f1 mu2 স্কয়ার হলো সমান f2 mu1 mu2 minus f2 mu1 স্কয়ার। তাহলে আমাদের দরকার এখান থেকে আমরা যদি কাজ করি, যেখানে আমাদের কমন যা যাচ্ছে সেটা যদি আমরা নিই, তাহলে এখানে আমরা যদি এটা একটা রিলেশন মতন ভাবতে পারি আমরা, সম্পর্ক বিচ্ছেদ করে দিলেও হতো। তাহলে এখান থেকে আমাদের কিছু কমন যদি আমরা বলি, তাহলে কমন একটু তো কমন ছিল, আচ্ছা mu1 mu2 গুলোকে যদি এক সাইডে নিই, তাহলে এটাকে যদি এদিকে নিই, তাহলে এটা আমাদের চলে আসছে f2 mu1 স্কয়ার মাইনাস f1 mu1 mu2 মাইনাস f1 mu2 স্কয়ার মাইনাস f2 mu2 mu1 সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কিছু কমন নিই, তাহলে কমন নিলে এখান থেকে আমরা চলে আসছি, কমন আসছে কত, যদি কমনে আসি কিছু কাটাকুটি করতে পারলে ভালো হতো। যদি কমন নিই আমরা এখান থেকে মিউ ওয়ানটা যদি কমন নিই, মিউ ওয়ান কমন নিলে কত আসছে f2 mu1
মাইনাস, সরি এটা তো প্লাসে ছিল, লিখতে ভুল করলাম, প্লাস প্লাস f1 μ2 মাইনাস কমন নিলাম μ1, μ2 কমন নিলাম, তাহলে হচ্ছে f1 μ2 প্লাস f2 μ1, রাইট, সমান ছিল। তো যেহেতু তাহলে এখান থেকে চলে এলো μ1 মাইনাস μ2, μ1 মাইনাস μ2, হ্যাঁ এখান দিয়েও করা যেত, একটু বেশি ক্যালকুলেশন করে ফেলেছি, এখানে দুটো কম্পেয়ার করলেই চলে আসতো। যাই হোক, এই μ1 μ2 ইনটু f1 μ1 f1 μ2 প্লাস f2 μ1 সমান 0, তার মানে এটা নট ইকুয়াল টু 0 এই পার্টটা, তাহলে সেকেন্ড পার্টটা অবশ্যই 0 হবে। তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম, সুতরাং f1 μ2 প্লাস f2 μ1, এটাকে সহজে করা যেত, একটু কঠিন করে ফেললাম ক্যালকুলেশন। তোমরা কি করবে, এখান থেকে তোমরা যেটা করবে μ1 মাইনাস μ2 দুটো কম্পেয়ার করবে, বা μ2 মাইনাস μ1টা কম্পেয়ার করবে, তাহলে দেখবে সহজে হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের এটা কার প্রমাণ, নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট তলের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, তোমাদের কিন্তু সব বইতে থাকে না, এটা টেস্ট পেপার ঘাটলে, কোশ্চেন ব্যাংক ঘাটলে কোশ্চেনটা পাওয়া যায়। প্রমাণটা করিয়ে দিলাম, তাহলে হচ্ছে f1 μ2 সমান f2 μ1। তাহলে এটাই হচ্ছে দুটো গোলীয় তলের যে দুটো মুখ্য ফোকাস হয় তাদের মধ্যে সম্পর্ক, এবং কার কার সম্পর্ক, সেখানে মাধ্যমে প্রতিসরাঙ্ক আছে, μ1 μ2 আছে, এবং সেটা ক্রস রিলেশন f1 μ2 প্লাস f2 μ1 ইকুয়াল টু 0। তাই যোগফলটা শূন্য হয়, এটা 2 নম্বরের প্রমাণ হিসেবে আসে। তো তার জন্য আমাদের f1 f2টাকে ছবি থেকে বার করে নিতে হবে। প্রধান সূত্রটা μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r থেকে কি করে প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে এটা কি করে পেলাম, দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি করে পেলাম, দুটো ব্যাসার্ধ যদি সমান ধরে নিই তাহলে সেই ক্ষেত্রে কি করে পেলাম, সেটা তোমরা করে নেবে। খুবই সহজ, না পারার কিছু নেই, তোমরা পারবে, খুব ইজি ভাবে পেরে যাবে। বা এটাকে যদি আমরা μ1 μ2 দিয়ে ভাগ করি, μ1 μ2 দিয়ে ভাগ করি, তাহলে এখান থেকে চলে আসছে f1/μ2 f1/μ1 প্লাস f2/μ2 সমান 0। এটা একটা রিলেশন হিসেবে আমরা ভাবতে পারি। f1/μ1 এটাকে মনে রাখা সহজ, f1/μ1 প্লাস f2/μ2 ইকুয়ালস টু 0। ক্রস রিলেশন মনে রাখা যায়, কিংবা এটাও লেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আমাদের প্রমাণটা করে নিলাম, কিভাবে আসে সেটাও দেখে নিলাম। তো এরপর আমরা নেক্সট কিছু প্রমাণে চলে যাব। এরপর যেটা দেখব, স্বচ্ছ গোলকের ক্ষেত্রে আলোর প্রতিসরণ, এটা গাণিতিক সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোন একটা গোলক আছে, ধরো তো এখানে কোন একটা পি বিন্দুতে কোন একটা কালির বিন্দু দেওয়া আছে, বা কোনো বস্তু আছে, এর কেন্দ্র আর, কেন্দ্রটা হচ্ছে সেন্টার। তো আলোক রশ্মিটা যদি এই দিক দিয়ে দেখি, ইমেজটা মানে ইমেজটা কোথায় ফর্ম করবে, তো যদি শুধুমাত্র এই তলটা থাকতো তাহলে প্রতিবিম্বটা কোথায় হতো, এই অবধি যেত, প্রথম ইমেজ I1। এবার দ্বিতীয় তলের জন্য, তাহলে প্রথম তলের সাপেক্ষে এটা 1 নম্বর তল, এটা 2 নম্বর তল। প্রথম তলের সাপেক্ষে পিটা বস্তু, I1টা হলো প্রতিবিম্ব। দ্বিতীয় তলের ক্ষেত্রে ইমেজটা I1টাকে বস্তু ধরে এই ইমেজ তৈরি করবে আরো আগে, তাহলে ফাইনাল ইমেজ এটা। ওপিটা হচ্ছে ইউ, আর ওয়াইটা হচ্ছে বি। ওকে, এই হচ্ছে আমাদের চিত্র। তাহলে পিটা হচ্ছে প্রথম তলের সাপেক্ষে আমাদের বস্তু, তার প্রতিবিম্ব I1 যদি শুধু প্রথম তল থাকতো। দ্বিতীয় তল এটা মিউ মাধ্যম, এটা μ1, এটাও μ1, এ আর যদি ধরি তাহলে এগুলো এক হবে। তো এর ক্ষেত্রে আমরা কি করে সলিউশনটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো আসে পরীক্ষায়। তো প্রথম তলের সাপেক্ষে আমাদের সূত্র কি, μ2/v, মেন সূত্র গোলীয় তলে, মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r।
প্রথম তলের সাপেক্ষে ভাবলে এই দিকটা মাইনাস, এই দিকটা প্লাস। দ্বিতীয় তলের সাপেক্ষে ভাবলে এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস। তো প্রথম তলের সাপেক্ষে P হলো বস্তু, I1 হলো প্রতিবিম্ব। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম তলের সাপেক্ষে তাহলে প্রতিবিম্ব I কোন মাধ্যমে হচ্ছে? মিউ মাধ্যমে। এই তল, এটা যদি না দ্বিতীয় তল না থাকতো তাহলে পুরোটা মিউ হতো। তাহলে অতএব আর এই ডিসটেন্সটাকে আমরা প্রথম তলের সাপেক্ষে এটাকে ইউ ধরেছি, এটাকে আর যদি ধরি, ব্যাসার্ধ আর, তাহলে এটাও আর, এটাকে বললাম এখান থেকে কেন্দ্র থেকে এটা হচ্ছে V1। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম তলের সাপেক্ষে কি লিখতে পারি? অতএব μ2 টা হচ্ছে প্রথম তলের সাপেক্ষে, μ2 টা হলো দ্বিতীয় মাধ্যম, মানে মিউ যেটা, তাহলে মিউ বাই কত দূরত্ব ধরেছি দ্বিতীয় তল থেকে, মানে এই তলের সাপেক্ষে ভাবলে তার মানে হবে হচ্ছে V প্লাস আর মাইনাস μ1 বাই, μ1 মানে প্রথম মাধ্যম, এটা μ1 ধরেছি, তাহলে μ1 বাই, ওটাকে μ2 ধরি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। μ2 কত দূরে প্রতিবিম্ব হয়েছে, এই ডিসটেন্সটা কত? তাহলে μ1 টা তাহলে এটা তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি V পুরোটা ইউ, তার থেকে আর বিয়োগ মাইনাস হয়ে যাবে, এটা ইউ মাইনাস আর সমান μ2 মাইনাস μ1 বাই আর। তাহলে চলে এলো μ2 বাই V প্লাস আর সমান μ1 বাই প্লাস হয়ে গেছে ইউ মাইনাস আর, ছবি অনুসারে ফলো করবে, সমান μ2 মাইনাস μ1 বাই আর। এটা এক নম্বর। তাহলে প্রথম তলের সাপেক্ষে আমরা সমীকরণটা পেয়ে গেছি। এবার দ্বিতীয় তল যখন ধরব, দ্বিতীয় তলের সাপেক্ষে তাহলে প্রথম তল যেটা প্রতিবিম্ব করবে, দ্বিতীয় তল সেটাকে বস্তু হিসেবে ধরবে, তাহলে I1 টা বস্তু, এটা এর সাপেক্ষে দিকটা প্লাস মাইনাস, এর সাপেক্ষে এটা প্লাস, এটা মাইনাস, আর I হচ্ছে প্রতিবিম্ব। তাহলে দ্বিতীয় তলের সাপেক্ষে আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে μ1 মাধ্যমে, আর বস্তু আছে হচ্ছে μ2 মাধ্যমে। তাহলে μ1 প্রতিবিম্ব তৈরি হচ্ছে μ1 মাধ্যমে, বাইরে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে μ1 বাই এর থেকে এই দূরত্বটা কত? তাহলে V1 মাইনাস আর, আচ্ছা V1 ছিল একটা, μ2 বাই V1 প্লাস আর, V1 প্লাস আর, V প্লাস আর না, এখান থেকে এটা প্রতিবিম্ব, তাহলে এটা V1 প্লাস আর, মানে প্রথম তলের সাপেক্ষে প্রতিবিম্ব এটা, তাহলে এই দূরত্বটা কত? V1 প্লাস আর। দ্বিতীয় তলের সাপেক্ষে বস্তু হলো I1, তাহলে দূরত্ব কত? দ্বিতীয় তলের সাপেক্ষে প্রতিবিম্ব হলো এটা, তাহলে হচ্ছে V মাইনাস আর মাইনাস দ্বিতীয় তলের সাপেক্ষে প্রতিবিম্ব বস্তু কোনটা? আমাদের I1 টা বস্তু, তাহলে হবে কত? বস্তু কোথায় আছে? μ2 মাধ্যমে, μ2 বাই আমাদের দ্বিতীয় তল থেকে বস্তু দূরত্ব কত? V1 মাইনাস আর সমান, তাহলে দ্বিতীয় মাধ্যম হচ্ছে এখানে μ1 মাইনাস μ2 বাই, এই হলো দুটো সমীকরণ।
কিভাবে আসছে বিষয়টা ভালো করে দেখে নেবে। তো এই দুটো সমীকরণ অঙ্কের ক্ষেত্রে আমাদের সবই বলে দেওয়া থাকবে, তো সেটা তোমরা বুঝে যাবে ওখান থেকে কত আসছে। তাহলে আমি এখন বুঝিয়ে দিই। তাহলে প্রথম তলের সাপেক্ষে প্রতিবিম্ব হচ্ছে I1, প্রথম তল থেকে I1 এর দূরত্ব কত, এই তলটা থেকে I1 এর এই দূরত্বটা হচ্ছে এইটুকুনি ধরেছিলাম, কেন্দ্র থেকে দূরত্ব V1 ধরেছিলাম, তাহলে V1 প্লাস আর, তাই লিখেছি μ2 বাই V1 প্লাস আর। প্রথম তলের সাপেক্ষে বস্তু হলো P, তাহলে এখান থেকে এইটুকুনি দূরত্ব হচ্ছে, এটা U ধরেছে, তাহলে U মাইনাস আর, এবং নেগেটিভ দিকে আছে তাই মাইনাস, তাই μ2 মাইনাস μ1 বাই আর। রেডিয়াসটা এর ব্যাসার্ধটা এদিকেই আছে, আর এই ব্যাসার্ধটা কোন দিকে আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা মাইনাস আছে, এটা খেয়াল করো। আচ্ছা, দ্বিতীয় তলের সাপেক্ষে তাহলে এটা ফার্স্ট ইকুয়েশন পেয়েছি। দ্বিতীয় ইকুয়েশন কি পেয়েছি, দ্বিতীয় তলের সাপেক্ষে প্রতিবিম্ব হলো I, সেটা হচ্ছে μ2 মাধ্যমে, সরি μ1 মাধ্যমে, তাহলে μ1 বাই এটা V ধরেছিলাম, তাহলে V মাইনাস আর, এইটুকুনি V মাইনাস আর। আর বস্তু কোথায় আছে, বস্তু আছে μ2 মাধ্যমে, তাহলে μ2 বাই, কারণ প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব হয়েছিল μ2 তে, দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা μ2 তেই আছে থাকবে, তাহলে μ2 বাই V1 মাইনাস আর। এখান থেকে এটা পুরোটা V1, তাহলে এখান থেকে এইটুকুনি বেরোতে হচ্ছে V1 মাইনাস আর। এইভাবে আমরা যে ইকুয়েশনটা তৈরি করলাম কার্তেশীয় কোঅর্ডিনেটকে কাজে লাগে, তো এটার সাহায্যে আমাদের অঙ্ক করলে আমরা অবশ্যই করতে পারবো, এটা সাহায্য নিয়ে যেভাবে আমরা শিখিয়ে দিলাম। তো গোলকের ক্ষেত্রে একটা অঙ্ক দেখে নিই। বলছে একটি 15 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধে কাঁচের গোলকের পৃষ্ঠে একটা কালো দাগ আছে, বিপুল ধরে এটা একটা কাঁচের গোলক, এখানে একটা কালো দাগ আছে। তো বিপরীত তল থেকে দেখলে তার ইমেজটা কোথায় তৈরি হবে, ব্যাসার্ধ বলেছে 15, তাহলে এটা 15 সেমি, আর বাইরেটা বলেছে এয়ার মিডিয়াম, মানে μ = 1 থেকে আমরা দেখব, আর এটা μ বলে দিয়েছে 1.5। তাহলে এখানে প্রতিসরণ কবার হচ্ছে, একবার হচ্ছে, কারণ এখানেই আছে, এখান থেকে আলোটা আসছে, এখান থেকে আমরা দেখব। তাহলে এই তলে কিন্তু প্রতিসরণটা হচ্ছে, তাহলে এই তলের সাপেক্ষে তাহলে আমাদের সূত্র কি, তাহলে এই তলের সাপেক্ষে দিকটা প্লাস আর দিকটা মাইনাস, তাহলে μ2 বাই V মাইনাস μ1 বাই U ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই R। তাহলে দ্বিতীয় তলের সাপেক্ষে এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, যে তলে প্রতিসরণ হচ্ছে এখান থেকে আমরা দেখব অবজারভার এখানে থাকবে, সে কোথায় দেখবে, ইমেজটা। তো দেখো দ্বিতীয় তলে যখন প্রতিসরণ হচ্ছে, পিটা হলো বস্তু, তার প্রতিবিম্ব দেখবে, তাহলে দ্বিতীয় তলের সাপেক্ষে বস্তু কোথায় আছে, μ মাধ্যমে, তাহলে দ্বিতীয় তলের সাপেক্ষে বস্তু P হলো বস্তু, অতএব U হবে, এখানে এই তল থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে 30, এর সাপেক্ষে এটা মাইনাস, তাহলে মাইনাস 30। দ্বিতীয় তলের বস্তুর মাধ্যম কোনটা, বস্তু আছে কোথায় মাধ্যমে, μ মাধ্যমে, তাহলে μ1টা হচ্ছে 1.5, μ1টা হচ্ছে বস্তুর মাধ্যম। ইমেজ তৈরি করবো কোথায়, ইমেজটা দেখবো, ভিটা কত দেখবো, দ্বিতীয় তল থেকে ভি কত, যেখানে প্রতিবিম্ব তৈরি হবে সেটা দেখবো। আর প্রতিবিম্বের মাধ্যম কোনটা, কোয়া থেকে দেখছি, এয়ার থেকে দেখছি, তাহলে μ2টা হবে 1। আর রেডিয়াস কত, এই তলের কেন্দ্র কোন দিকে, এদিকে, তাহলে রেডিয়াস হবে মাইনাস 15 সেন্টিমিটার। তাহলে আমরা এবার মানটা যদি বসিয়ে দিই, তাহলে 1 বাই V মাইনাস 1.5 বাই মাইনাস 30 প্লাস 1 মাইনাস 1.5 বাই মাইনাস 15। মানগুলো কি করে বসালাম দেখে নাও ভালো করে। μ2টা হচ্ছে প্রতিবিম্বের মাধ্যম, আমরা কোথা থেকে দেখছি, এয়ার থেকে দেখছি, তাই 1। প্রতিবিম্ব দূরত্ব কোথায় আছে জানি না, প্রতিবিম্ব, তাই ওখানে কোনো সাইন ইউজ করিনি, জাস্ট ভি লিখেছি। ভি যদি মাইনাসে আছে তাহলে এদিকে হবে, প্লাস আসলে এদিকে হবে, সেটা দেখে নেব।
বস্তু প্রতিবিম্ব দেখছি কোথা থেকে, আমরা প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, আমাদের বস্তু কোথায়, আমার ইমেজটা, তাহলে এখানে দেখছি বস্তু প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এয়ার থেকে দেখছি বলে 1 বসেছে। বস্তু কোথায় আছে, কাঁচ মাধ্যমে, তাই এবং এই তল থেকে দূরত্ব কত, এই দূরত্বটাই হচ্ছে আমাদের এখানে ইউ। তাহলে এই দূরত্ব হলো 30, কারণ ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ বলেছে 15। আচ্ছা, তাহলে মিউ2টা কত, মানগুলো এখানে বসিয়ে দিলাম এই অনুসারে বসিয়ে, তাহলে আমি ভিটা ক্যালকুলেট করবো। তাহলে 1/v চলে আসছে, এটা কত আসছে 0.5/15 মাইনাস 1/20, তার মানে 30, এটা আসছে আমাদের 30। তাহলে ভি চলে আসছে এটা আসছে কত 30, তাহলে 30 × 20/20 মাইনাস 30 নেগেটিভ আসছে, তাহলে এই সাইডে থাকবে, তাহলে -60। তাহলে প্রতিবিম্ব পাবে কোন দিকে হবে, যে তল থেকে দেখছি তার থেকে ভেতরের দিকে হবে এবং 60 সেমি দূরে থাকবে, তাহলে এরকম সাইডে প্রতিবিম্বটা, মানে এরকম একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, সেটাকে আরো বেশি গভীর মনে হবে, যেটা 30 সেমি ছিল সেটা 60 সেমি। তার মানে প্রতিবিম্ব প্রতিসারক তল থেকে, প্রতিসারক তল 2 থেকে প্রতিবিম্বের দূরত্ব ব্যাস বরাবর তাকালে বলেছে 60 সেমি দূরে, এবং কোন দিকে হবে, যে দিক থেকে দেখছি তার বিপরীত দিকে হবে, কারণ মাইনাসে চলে এসেছে, সেই জন্য প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 60 সেমি দূরে, এবং সেটা কাঁচের ভেতরেই মনে হবে যেন আরো গভীরে চলে গেছে। তাহলে আমাদের বিপরীত পৃষ্ঠের দিকে ব্যাস বরাবর 60 সেমি দূরে, এটা যে তল থেকে দেখছি তার থেকে 1 নম্বর তলের দিকে এটা বস্তুটা কত দূরে আছে, 30 সেমি দূরে, তাহলে প্রতিবিম্বটা 60 সেমি, মানে এরকম একটা জায়গায় মনে হয় আরো গভীরে ওটা অবস্থান করছে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো তো থিওরি যেগুলো আমরা করলাম, গোলীয় তলে প্রতিসারণ তোমরা ভালো করে দেখবে, প্রমাণগুলো পরীক্ষায় আসে। আর একটা অঙ্ক দেখিয়ে রাখলাম, তোমরা তোমাদের বই থেকে যে বই ফলো করো না কেন, ছায়া প্রকাশনী, সাঁতরা, দাস খান, যে বই ফলো করো না কেন, প্রমাণগুলো যেভাবে করিয়ে দিলাম সেভাবে করার চেষ্টা করবে, সহজে হবে। প্রথম যে μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r, আর গোলীয় তলের ক্ষেত্রে প্রথম মুখ্য প্রকাশ দ্বিতীয় মুখ্য প্রকাশের সম্পর্ক যেটা শিখে নিলাম সেটাও ভালো করে দেখবে, সব বইতে থাকে না, তো বুঝিয়ে দিলাম আর অঙ্কটা দেখিয়ে দিলাম। এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে, অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরও প্রবলেম দেখিয়ে দেবো। এরপরে আমরা চলে যাব লেন্সে, পরবর্তী ক্লাসে আমরা পাতলা লেন্স, যেটা সেখানেও দুটো তলে প্রতিসরণ হবে, দুটো তল থেকে আমরা, তোমরা জানো পড়েছো ছোটবেলায় ক্লাস 10-এ, লেন্স সম্পর্কে একটু ধারণা আছে। তো কিভাবে আমরা গোলীয় তলে প্রতিসরণের সূত্র সেখানেও কাজে লাগাই সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। তার আগে তোমরা প্রমাণগুলো ভালো করে বুঝে নাও, কোনো জায়গায় অসুবিধা হলে জানাবে, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে বলে শেষ করছি, সবাই ভালো করে পড়াশোনা করো। আমরা আস্তে আস্তে সিলেবাস শেষের দিকে আমাদের এগোচ্ছি, আমরা এরপর লেন্সটা পড়ে নিয়ে বিচ্ছুরণ পড়ে চলে যাব আমাদের ফিজিক্যাল অপটিক্সে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং ভালো করে পড়তে থাকো। আজকে এখানেই শেষ করবো।